মাসে যা গরম পড়বে অস্বাভাবিক, মানে এগুলো ভাবাই কল্পনা করা যায় না। ব্যবসা বাণিজ্য অবস্থা কীরকম? খুব খারাপ। লোকজনই তো নাই রাস্তাঘাট। না, পাড়াতে পাড়াতেই যান। হুম, এই গরম শুরু হলো, চলবে এবার। এবার তো জুলাই একদম জুলাই পর্যন্ত টানবে এই গরম। জুন জুলাই একেবারে পুড়িয়ে মারবে এমন অবস্থা, এমন গরম পড়বে। শুনছি, খবর তো শুনলাম তাই। তাহলে বৃষ্টি এবার হবে না। না, আগামী 7 দিন তো বৃষ্টির কথা বললো আজকে ভিডিওতে। হুম, হ্যাঁ, বৃষ্টি হইলেও কি ওই হালকা ওই ছিটা ফোটা একটু হবে। রাত্রেবেলায়, এখন ডেইলি রাত্রে বৃষ্টি হয় হুম, আর দিনের বেলা রোদ। কালকে মনে হয় না বৃষ্টি হচ্ছে, না কালকে আর ডেইলি তাছাড়া বৃষ্টি হচ্ছে। জল টল নিয়ে বেরোন নাকি? হুম, জল টল নিয়ে বেরোবে? না জল নিবে না, জল তো যেখানে সেখানে পাওয়া অসুবিধা নেই, জলের জন্য চিন্তা নেই কোনো। হাত ফাটা রয়েছে। হ্যাঁ, না, হাতে ফাটে যান না আগে করতে। না আগেও যায়নি হাটে। আগে ছিল শুধু অনলি ফর তাঁতের শাড়ি নদীয়ার থেকে আনতাম, ওগুলো বেচতাম। ওগুলো বেচতে বেচতে তারপর দেখুন তাঁতের শাড়ি চলেই না, তারপর আমি রেডিমেড আরম্ভ করলাম। দাম বেশি তাতে। হুম, আর নিচ্ছে না কারণ এখন সব নাইটি ফাইটি। নাইটি হয়ে গেছে। হ্যাঁ, এখনও নাইটি হয়ে গেছে। শাড়িও কম চলে। হুম, শাড়িও কম চলে, সব হ্যাঁ। নাইটির উপর ডিপেন্ড হয়ে গেছে। হ্যাঁ, শাড়ি ওই ছাপা শাড়ি কিছু চলে, ভালো ভালো কিছু ছাপা শাড়ি পুজো পালি যখন লাগে। পূজা ভালো হয়। হুম, মহিলাদের আইটেম সব আপনার কাছে। ছেলেদের কোনো আইটেম? না ছেলেদেরও রাখি, প্যান্ট ট্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি সব রাখি। আমি এখন তো যাই না। আগে যে হাটটা ছিল সে হাটটা তখন হয় না। আগে ডান সাইডের হাট ছিল, বসা ছিল লোকজন দিয়ে, বেশ ভালো জমজমাট ছিল। বুঝতে পেরেছি। হ্যাঁ, ফকজবাজে এই হাট তখন হয় না, বন্ধ হয়ে গেছে। আজকে বোধহয় আদর্শ পল্লী হাট ছিল না? হুম, আজকে বিকালে হবে না? ও সকাল থেকেই লেগে যায়, সন্ধ্যা লাগতে লাগতে শেষ হয়ে যায়। হ্যাঁ, ওই হাটটা বড়, ওই হাটটা যায় না। বাড়ির সামনে হাট, কিন্তু ওইটাতে যাওয়া হয় না। আদর্শ বলি হাটটা আমবাড়ি হাটে যেতে হবে। আমবাড়ি হাট তো বিশাল বড় হাট। 3-4 বছর আগে গেছিলাম। আমবাড়ি হাট বিশাল বড় হাট। হ্যাঁ, বিশাল বড় চারিদিক দিয়ে হাট। আমবাড়ি হাটে অনেক বেশি। আমবাড়ি হাটে যাইতাম যদি কচ্ছপের মাংস পাওয়া যেত। ওটা আগে পাওয়া যেত, অনেক আগে। হুম, এখন তো সব ধরপাকড় হচ্ছে। আওয়াজ সময় হরিণের মাংস পাওয়া যেত, হুম, শুনছি। আমি নিজে কিনে আনছি আমবাড়ির থেকে কচ্ছপের মাংস। হুম, তো কচ্ছপ মাংস কাটলে তো এলা জেল হয়ে যাবে। পুলিশে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর বন দপ্তরে যে আইন আছে না, এটা কড়া আইন, অনেকে জানে না, এটা ডেঞ্জারাস আইন। আর ওই আইনে একবার ফালা দিলে করে বা হুম, আমাদের ছাড় নাই, আদিবাসীদের ছাড় আছে কিন্তু ওই আইনে, হুম, আমাদের বাঙালিদের ছাড় নাই। হুম, আদিবাসীদের জঙ্গলের প্রতি একটা ওদের কত পার্সেন্ট অধিকার আছে, হুম, কারণ ওইটার উপরে ডিপেন্ড করে ওরা চলে। হুম, ওরা খায় তো। ওরা খায়, তা ওদের কিছু ছাড় দেয়, হুম, কিছুটা পায় ওরা। হুম, আদিবাসীরা কি না খায়? সাপ, ব্যাং যা পায় সব, ইঁদুর সব খায়। এগুলো খায়, হ্যাঁ, কিন্তু খাওয়া যায়, সাপ তো খাওয়া যায় শুনছি। হুম। এগুলা কোথায় কাটছে? ছেলেবেলা এখানেই এই ভারতনগরে। ঘটনা করে এখানে পুরোনো বাসিন্দা। হুম,
তাহলে তো শিলিগুড়ি শহরটা তো হুম দেখলেন। মানে 8 বছর বয়স থেকে আমি এখানে, এখন শিলিগুড়ি অবস্থা জন্মস্থান অন্য জায়গায়, বাংলাদেশ, কুষ্টিয়া ডিস্ট্রিক্ট। কুষ্টিয়া, হ্যাঁ মানে হিন্দু বেশি, হ্যাঁ? হ্যাঁ হিন্দু বেশি ওই জায়গাটা কুষ্টিয়া। হ্যাঁ, হিন্দুটা বেশি। মুন্সিগঞ্জ, হ্যাঁ আমাদের কুষ্টিয়া কি জেলা? নদীয়ার থেকে আগে তো একই ছিল, আগে আগে ছিল। আগে একই ছিল। আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে আছে বর্ডার, নদীয়ার নদীয়া। হ্যাঁ, কুষ্টিয়াটা ইয়ের ভিতরে ছিল। আমাদের জমির কাগজপত্র এখনো কৃষ্ণনগর কোর্টে পাওয়া যাবে, খুঁজবে। হ্যাঁ, এটা অনেকে যেরকম ধরেন বাংলাদেশটা তো ভারতেরই, হুম। পাকিস্তানটাও ভারতেরই। আমরা কোনো সময় বলতে একটু মানে হীনমন্য হই যে আমাদের পুরোপুরি বাংলাদেশে ছিল, হুম হুম এরকম বলতে আমরা একটু খারাপ পাই কেন? হুম যেটা আমার বাবা কিন্তু ঢাকায় ছিলেন। হুম। আমরা বলতে একটু ভয় পাই না, কি জানি। তো বাংলাদেশের সৃষ্টি হয়েছে, ওটা ভারতীয়দের ছিল, ভারতে, হ্যাঁ ভারতে। ভারতের। হুম ভয় কিসের? যেরকম পুলিশও ধরো ধরলেন, মানে হ্যাঁ। ধরলো কাউকে, বলে কোথাকার লোক, পুলিশে যেরকম পুরো ঠিকুজি বের করে, হুম তার বাবা কোথায়, তার বাবা কোথায়, হুম। এরকম। তো অনেকে বলতেও ভয় পায় যে পুরো পুলিশ বাংলাদেশি ছিল, বললে পুলিশ যদি আবার একটু ইসে করে। না ছিল, হ্যাঁ আগে ছিল। তো আমি 10 এগারো, আমি তো পরিষ্কার বলে দিই, হ্যাঁ আমার জন্মস্থান বাংলাদেশ, 100 বার বলি। আমি 8 বছর বয়স চলে আসছি এখানে। 8 বছর বয়সে চলে আসছে। হুম। আমার বাবা ওরকমই, ওরকম বয়সেই আসছে। আমরা নদীয়া জেলায় আমার বাবা মারা গেল ওই যুদ্ধে, 71 যুদ্ধে মারা গেল। 71-এ। হ্যাঁ। আমাদের শিলিগুড়িটা কেমন দেখতেছেন এবার? শিলিগুড়ি অনেক যুগ পরিবর্তন হলো, অনেক পরিবর্তন হলো। শিলিগুড়িটা এই যে অনেকে বলে যে হিন্দু রাষ্ট্রের সূচনা হলো দেশে, বাংলার বলতে গেলে হিন্দু রাষ্ট্রের একটা যুগ। বুবাই, বুবাই, তো এই আমাদের যে বাংলায় হিন্দু রাষ্ট্র যে শুরু হলো, এটা কি বলবেন, মানে সূচনা হলো বলতে গেলে? হ্যাঁ। এতদিন তো একটা মুসলিম নীতি, একটা তোষণ ছিল, হুম। এবার কিন্তু অন্যরকম দেখতেছি সব কিছু। কড়া পদক্ষেপ করছি বাংলাদেশের জন্য, পছন্দ পদক্ষেপ করছি। আমি তো দেখলাম মোবাইলে যে লোকে এমনি যারা বাংলাদেশ থেকে আসছে, ওরা এমনি খোলামেলা বাংলাদেশের দিকে রওনা দিচ্ছে, বোর্ডের মানে বর্ডারের ওখানে। কিন্তু রওনা দিচ্ছে, আবার দেশ তো ওখান থেকে অন্য অন্য জায়গায় চলে আসছে, ওখান থেকে অন্য জায়গায় চলে আসছে। ফ্রিলি যাচ্ছে গা, মানে কোথালে লোক আছে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে আছে প্রচুর প্রচুর। গুজরাটে ডিসিশন কাম করেছে, ওখানে সব রাখছে, লাখো লাখো লোক, চিন্তা করা যায় না, সব ছানবিন করে করে পাঠাচ্ছে। এর জন্য তো এখানকার স্থানীয় যারা আছে, এদের কাজকর্মে আমরা পাই না, হুম। বেকার, এগুলোর জন্য তো বাইরে এই যে লোক আসছে। এই লোকটা আস্তে আস্তে আমাদের শিলিগুড়িতে যে বিধায়ক, উনি মন্ত্রী হবে, শুনছেন? শঙ্কর ঘোষ। হ্যাঁ, শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষ। আমার বাড়ির কাছেই। বলতে গেলে উনি কিন্তু শিলিগুড়ির এখন পাওয়ারফুল লোক, হুম। মানে মেইন শিলিগুড়ির হত্যাকর্তা বলতে গেলে। আপনার জীবনে আপনি এখনো পর্যন্ত কী কী সুযোগ সুবিধা? আমি তো আশা করি যে সত্যি কথা বলতে ভারতবর্ষে যে পদক্ষেপ হয়েছে এবং যে এটা পাল্টা হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। নাচে এটা মিনি পাকিস্তান হয়ে যেত এই পশ্চিমবাংলা। কী বলছেন? এবং ঘোষণা হয়ে গেছিলো, ফ্ল্যাগ বন্ধ হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, লোগো টোগো সমস্ত কিছু পাকিস্তানের পক্ষে হয়ে গেছিলো, জিহাদিদের সিকিম লেক কেটে দিত। হ্যাঁ, এই নিয়ে মানে বিরাট পরিকল্পনা করেছিল বাংলাদেশ। আমার তো সমুদ্র থেকে জেতার পরে বাস
ওদেরকে মৌলবাদী সংগঠন মিছিল করবে আসছে সব। ইস কী হলো! সবগুলো করুক। হ্যাঁ করবে তো, এদের সব তৃণমূলের মন্দিরে সব ইস্তফা দিচ্ছে তো, সব ইস্তফা দিচ্ছে, কিন্তু ইস্তফা দিয়েই মনে করেন যে রেহাই পাবে তা না। যার নামে এই আছে সেগুলো তো টেনে বের করবেই। দুর্নীতি যার নামে আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে কালকে দেখলাম খবরে দেখলাম একজনা পৌরপ্রধান, হ্যাঁ তার বাড়িতে যে কত কোটি টাকা পাওয়া গেছে চিন্তা অতীত। বান্ডিল বান্ডিল। আর আমরা এই টাকার জন্য এক বুঝলাম এক প্রাইম মিনিস্টার তার বাড়িতে পাওয়া গেছে, সেটা আলাদা কথা। সেটা পুরো পুরো প্রধান, হ্যাঁ কত ঘুষ নিচ্ছে। চিন্তা করা। এক বিধায়ক, সে তো পলাতক হয়ে গেছিল, তার নাম ওয়ারেন্ট ছিল, পুরীতে এক হোটেলে ছিল, সেখান থেকে তাকে পাকড়াও করেছে দিলীপ মণ্ডল বিধায়ক। পদক্ষেপ হবে। হবে। অনেকে আবার বলতেছে যারা নাকি একটু বেশি মানে রাজনীতি করে বা চালাক যারা, ওরা বলতেছে যে তৃণমূলের যারা শয়তান বা টাকা তুলতো, চাঁদাবাজি, গুন্ডাবাজি, ওরা নাকি গোপনে বিজেপিতে ঢুকে গিয়ে একই কাজ করতেছে। ওরা না, করবে। সে সুযোগ পাবে না, ঢুকতে পারবে, সে সুযোগ পাবে না। সরকার কিন্তু না বলে দিচ্ছে এখনো কাউকে ঢোকানো হবে না। এখন ঢোকানো হবে না কাউকে, ইস্তফা দাও, ঠিক আছে, এখনো ঢোকানো হবে না। আমরা ওরা সেই একই কাজ করবে, না, হ্যাঁ ওইটাই তো, আবার বদনাম হবে। হ্যাঁ আবার সেই দুর্নীতি আম হয়ে যাবে। যেভাবে এখন সব কিছুই বন্ধ, তোলাবাজি থেকে শুরু করে হ্যাঁ সব এই কাটমানি তোলাবাজি সব বন্ধ হয়ে গেছে। সব এখন বন্ধ। হ্যাঁ, এই সামান্য ভাবে নরেশ মোড় একটা হাট বসে। হ্যাঁ, নরেশ মোড়ে একটা হাট বসে, বিশাল হাট বসে। হ্যাঁ, ওখানে তোলাবাজি হতো, দুটো ক্লাব ছিল, ওই ক্লাবের থেকে প্রতি জনের কাছে টাকা ওঠাতো। এটা 80 ঘর থেকে সোজা, 80 ঘর থেকে সোজা দেওয়া সাল হাট এটা না, নরেশ মোড়। 80 ঘর থেকে 80 ঘর থেকে সোজা, 31 সাল তো বাদিকে, 31 সাল তো বাদিকে। ওখানে হাট হয় না? হ্যাঁ, একটা বাজারের মতো আছে। 4 রাস্তা মোড়। চিনি চিনি। হ্যাঁ সোজা গেলে থারুঘাটি। হ্যাঁ, ওখানে হাট বসে, ওখানে ওই দুটো ক্লাব আছে, ওরা প্রত্যেকের কাছে টাকা নিত। তারপরে বিজেপি জেতার পর ওখানটা যে বিধায়ক আছে, সে কাউন্সিলর, সে বলছে কেউ টাকা উঠাতে পারবে না, আর যে টাকা পাঠাতে আমার ফোন নাম্বার থাকলেও আমাকে ফোন করবো, 10 মিনিটের মধ্যে ওকে অ্যারেস্ট করবো। আজ হচ্ছে এখন সব বন্ধ। হুম এখন আমাদের পাড়াতেও দেখি সব নিশাকর টিশাকর সব বন্ধ, এখন কোনো কিছু নাই। ফুলবাড়িতে ট্রাক তোলাবাজি হতো, সেটা বন্ধ করে, সিন্ডিকেট সেটা বন্ধ করে একদম। শান্তি পাবে মানুষ। আপনি কি বয়স্ক ভাতা পান? না, এখনো পাইনি। বয়স হয় না? বয়স হয়েছে, আমাকে দেয়নি। অ্যাপ্লাই করবেন, এবার অ্যাপ্লাই করবেন? শুনলাম নাকি হ্যাঁ, এবার অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করছি তো আমি আগে, অনেক আগে 2024-এ করেছি অ্যাপ্লাই, কোনো রেসপন্সে আসেনি। এবার অ্যাপ্লাই করবেন, কারণ এবার টাকা কিন্তু ডবল। সরকারি টাকা হ্যাঁ? ছাড়বেন কেন? সরকারি টাকা ছাড়বেন কেন? না না, অ্যাপ্লাই তো আমার তো করাই আছে হ্যাঁ, এমনি। নতুন করে করতে পারবেন। শোনেন না, আমার করা আছে, ভেরিফাই হয়ে গেছে, পুরোটা পাওয়া যায় না। ভেরিফাই হয়ে গেছে আমার, খালি টাকাটা ছাড়ে নেই, বুঝতে পারছেন? ভেরিফাইটা সব কমপ্লিট আমার। যাই হোক, টাকাটা পেলে সুবিধা হয়, কারণ বাবা হ্যাঁ। দিতাম, বয়স্ক মানুষ, মাস গেলে 1000 টাকা যখন হাতে দিতাম, হ্যাঁ, বিশাল খুশি হতো। কাজে লাগতো টাকা। হুম। হ্যালো, একদিন আমি অনেক আগে পেতাম, এখন অব্দি পান নাই, হ্যাঁ? না আমি অনেক আগে পেতাম, তার কারণ কি আমিও তৃণমূলের কোনো মিছিলে যাই না, মিটিংয়ে যাই না, কোনো কিছুতে যাই না, দেখি আমি এমনি কোনো পাঠাতেই যাই না, সত্যি কথা বলতে।
গাড়ি না নিয়ে আসলে হ্যাঁ হবে? আমার মতো আমি ব্যবসা করি, কখন যাবো আমি, আমার সময় কোথায়? স্বাধীন আছে হ্যাঁ কারোর উপর চারিদিক ছাড়। তো ওরা দেখছে, ডাকছে আমাকে, আসো আমাদের মিটিংয়ে, আমাদের মিছিলে আসো। সামনের হ্যাঁ ফটো নিয়ে আসবো, আমি হ্যাঁ, আমার ভিডিও। সময় নাই, কোথায় যাবো? সকালে বেরোয়, রাত্রে 5টা 6টার সময় বাড়ি ঢুকি। হ্যাঁ আমাদের পার্টি অফিসে আসে আনদান। কোনো পার্টির ম্যাটার না, কারণ না। এটা আপনার ব্যক্তিগত অধিকার। এটা কিন্তু অধিকার। হ্যাঁ, আর আমার সময় টময় নাই। তোমরা বাড়ি করছো ঠিক আছে, তোমাদের মতো তোমার ঠিক আছে। আপনি যেখানে থাকেন কর্পোরেশন এলাকা, এটা কিন্তু হ্যাঁ। সুবিধা আরো বেশি। কর্পোরেশনের সুবিধা বেশি কেন, এখানে আপনার কর্পোরেশন এগুলো কারো আন্ডারে না থাকেও কর্পোরেশনে আপনি গিয়ে ফর্ম ফিল আপ করলে আপনার হুম আধার কার্ড দিয়ে সব কিছুই হয়ে যাবে। স্বাধীন ভোজন করে করি না বলতে আমি আছি একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি। যেরকম আমাদের এখানে বিজেপি সরকার আসলো, অনেকে আমরা যে মুসলিম নালে দেশটা হয়ে যেত, হুম একজন মানে সন্ন্যাসী বলছে যে হিন্দু ধর্মের কোনো একটা কড়া নিয়ম নাই, যার জন্য এই ধর্মটা আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে। যেরকম মুসলিমদের মধ্যে ধরেন ওরা 3 বেলা নামাজ পড়ে, আবার হাত ধোয় কিনা উজু করে না কি একটা সিস্টেম আছে, উজু করে। উজু করে কি বলে এরা, একটা নিয়মের মধ্যে সবাইকে বাইধে দেয়। যেসব ছেলেরা আমার মতন বয়সী বা কম বয়সী যারা ছেলে থাকে, ওরা যদি না করে ওদেরকে বকা দেয়। হুম। কিন্তু আমাদের হিন্দু ধর্ম ওটা নাই, আছে, আমরা করি না তাই। আমরা তো কিছুই করি না। আমরা করি না বলে জানি না, জানতে পারি না। আমাদের ধর্মটাকে আমরা ছেড়ে জানি না তো। ধর্ম কাকে বলবো বলুন তো? ধর্মটা হচ্ছে ধারণ, পালন, পোষণ। ধর্ম কথা আছে ধী ধাতু থেকে, বুঝলেন? ধী ধাতু থেকে আমাদের হিন্দু ধর্মটা এই জন্য হিন্দু ধর্ম মানে আছে বেঁচে থাকবো এবং বেড়ে ওঠা। প্রত্যেকের একই উদ্দেশ্য, বেঁচে থাকবো এবং বেড়ে উঠবো। একটা পশু বলেন, গাছ বলেন, পাখি বলেন, সব একই সিস্টেম, বেঁচে থাকবো এবং বেড়ে উঠবে। বি অ্যান্ড বিকাম, বেঁচে থাকা, বেড়ে ওঠা। একজন মঙ্ক বলছিল কথাটা যে আমাদের হিন্দু ধর্ম ওরকম করা উচিত, তাহলে করে বর্তমানে সবচেয়ে বেশি ধর্ম মানে বেড়ে যাচ্ছে বা একদম বিস্ফোরণ হচ্ছে, মানে 1 নম্বরের দিকে মুসলিম ধর্মটা যাচ্ছে। হুম। কিন্তু সবচেয়ে পুরনো যদি ধরেন হিন্দু ধর্ম আমাদের, হিন্দু আগে, আগে তো অনেক আগে। কেউ সনাতন জানে ধর্ম না। সবচেয়ে আগে। আমাদের সনাতন ধর্মটা হুম। সৃষ্টি কত সালে কত খ্রিস্টাব্দে এখন থেকে সেটাও কে জানে, না, অবশ্য আছে। জানাও যায়নি। অনেক আগে, অনেক আগে। অনেকে বলে আমাদের এই ধর্মটা সবচেয়ে উদার, আমরা যদি সকালে এটা ভগবানের নামও না করি, পূজা না দেই, তাও আমরা হিন্দু। কিন্তু মুসলিমদের মধ্যে এটা চলবে না, না সমাজ ত্যাগ করে দেয় ওদের, না, প্রতি পদক্ষেপে গাইলায় ওদের। কথা আছে সেটা না, প্রত্যেকেরই করুন। একটা ছোট বাচ্চা মুসলমান ছেলেকে জিজ্ঞেস করুন, তুই যে মুসলমান, তার প্রমাণ কি? ও সঙ্গে সঙ্গে আপনাকে 5টা কর্ম স্রোত বলে দেবে। তার হিন্দু ছেলেকে বলতে হিন্দু, তার প্রমাণ কি? যেমন ডিজাইন বদলাই ইয়েতে হলো পালগাতে যে মারলো কয়জনকে, হিন্দুদের মান ফেললো, তাদের সব প্যান্ট খুলে করে দেখে দিয়ে মারলো। প্যান্ট খুলে দিলে। তাহলে একটা খুব আপনি এটা কতটা খারাপ, হ্যাঁ, এটা আমার ভিতরে আঘাত করছে। হুম দেখবো আগে লাগানো হোক। মানে প্যান্ট খুলে খুলে যে ভাবতে পারছেন, দিবেন তো? প্যান্ট খুলে চেক করে তারপরে হুম এটা কত জঘন্য একটা কাজ। জঘন্য, এই মতো জঘন্য কাজ হয় না। না, এর মধ্যে থেকে আর জঘন্য কী কাজ হয় বলেন? কিন্তু এরপরে যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অ্যাকশনও নিয়েছিল ভালো, হুম হুম ভাবি না এরকম অ্যাকশন নিবে, হুম মনে আছে কি না? হুম তারপরে পাকিস্তানের ভিতরে গিয়ে মনে হয় হামলা হলো, হুম ওদের জঙ্গি ঘাঁটিগুলো ইসে করলো, ঘুরাই দিল। এইটা অনেকে বলে যে তুলসীর মালা পড়লে নাকি মিথ্যা কথা বলা যায় না। এটা ভুল কথা। তুলসী মালা মানুষ কেন পড়তো সেটাকে আমি জানতো। আমাকে চৈতন্য মহাপ্রভু সময় তখন প্রত্যেকের গলায় ঘ্যাঁক হতো। হ্যাঁ, তখন চৈতন্য মহাপ্রভু বলেন যে ওই ঘ্যাঁকটা কমানোর জন্য তুলসী মালা পড়ে। আচ্ছা, এইটা দিব না না, না, অন্যটা দিব? যেটা মজবুত সেটা দেন। মজবুত এইটা বেশি। এইটা আমাকে জানতে পারতো এটা না, আমি কোনো সম্বন্ধে না জানলে কিন্তু বলে লাভ নেই তো, সেটা ই হবে বলে তো লাভ নেই। না।
তা তুলসী মালা পড়লে কি মাছ মাংস খাওয়া যায়? কে বলেছে? কত লোক তো তুলসী মারা পড়ে আছে, তিলক মারছে, তাও তো মাছ মাংস খাচ্ছে। অ্যাক্সেল বদলায় হ্যাঁ? লাগাতে হবে। অ্যাক্সেলটা বড় পাওয়া যাবে না, পিছনের অ্যাক্সেল লাগাবো। দেখতে তো বাজে লাগে। তাহলে খাওয়া যায়। রিক্সের অ্যাক্সেল রিক্সার অ্যাক্সেল আর পিছনের অ্যাক্সেল একই। একই মাথায়। ঠাকুর বললেন ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিটি কর্মে বাতিল করে রাখলে কি হবে এমন ধর্ম। নাটের বদলি সবচেয়ে বড় ধর্ম কি? নাটের বদলে কি লাগাবে? সব থেকে বড় ধর্ম বেঁচে থাকো বেড়ে ওঠা, এর থেকে ধর্ম আর কিছু না। এটা একজনে বলছিল বয়স্ক মানুষ, বেঁচে থাকা বেড়ে ওঠা। আরেকজনে বলছিল। আগেকার দিনের মানুষ এটা ভাবতো না, এখনকার দিনে সত্যি আমি দেখছি বেঁচে থাকার একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, বিরাট চ্যালেঞ্জ। বিরাট। হুম, না আমাদের আত্মীয়ের মধ্যে আছে, হ্যাঁ। কারণ আমার থেকে অ্যাট ফার্স্ট ঠাকুর একটা এগুলো বানিয়ে দিলেন, ভারতের অবনতি ডিজেনারেশন। যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, তখন থেকে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। হ্যাঁ, ভারত যদি প্রত্যেকটা গুরু প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার জীবন্ত গুরু অ্যাটাচড হও, সেটা হয় কোথায়? গুরু, হ্যাঁ, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আমার অন্ধকারটা আলোতে আসবেন তিনি আমার গুরু, নচেৎকা গুরু নয়। গুরু নিতেই হবে। এই জন্য তো দীক্ষাটা বিশেষ প্রয়োজন। কালকে একজন বৈষ্ণবীর সাথে দেখা হয়েছিল, উনিও বললো যে গুরু নিতে হবে, ভালো গুরু আছে এখন, হ্যাঁ, কিন্তু আমি তো গুরু এখনো পাই নাই ভালো গুরু। সদ্গুরু সব থেকে ফুল অফ দি, ঠাকুর একটা বানিয়ে দিয়ে বললেন, ইয়োর ফর দি লট, লট ফর আদার, ইয়োর ফর দি লট অ্যান্ড সুপার আদার। ভাঙ্গে বললে বাংলায় বলছি আমি, একমাত্র তুমি গুরু আর কারণ না। হ্যাঁ, আর যেহেতু তুমি গুরু সেহেতু তুমি সবার। ভারতের যে পিতা মহাত্মা গান্ধী, ওনারও কিন্তু গুরু ছিল, গুরু ছাড়া হয় না। না, আমিও মনে করি আমার একটা গুরু থাকলে আজকে আমি একটা সাকসেস পর্যায়ে চলে যেতাম। এখন আমরা দেখা- চিন্তা করেন একটা এই যে গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছ, পুঁইডাঁটা গাছ, এগুলো যদি সে একটা অবলম্বন না পায় সে উপরে উঠতে পারে না। তো গুরু না হলে কেউ উপরে উঠতে পারবে না, এটা তো মনে হয়। আপনার আছে হ্যাঁ, কোন গুরু দীক্ষিত আপনি? আমি অনুকূল ঠাকুর দেখতে পাই। মেন এই সৎসঙ্গ বিহার, এটা হ্যাঁ। ঝাড়খণ্ডে আছে। হ্যাঁ, এখন এই ঝাড়খণ্ড আছে, আগে দেওঘর ছিল। তো দেওঘরই মনে বলে এটা। হ্যাঁ, দেওঘরই, এটা বৈদ্যনাথ ধামের পাশে। আপনাদের সময় আর এখনকার সময় মধ্যে পার্থক্য যদি ধরেন, আগেকার সময় যদি প্রেম করে বিয়ে হতো কোনো ব্যাপার না, এখন বাচ্চা কাচ্চারা প্রেম করে যদি বিয়ে করে একটা রিক্স আছে। রিক্সই কেন এখন? রিক্স আমি বলছি, এই জন্য ঠাকুর বললেন সমবেতে সম্বোধাস, অনুলোমে বাড়াই ধাঁস, প্রতিলোমে পুকোকাত, বিশ্বাসঘাতক বংশপাত। তো এটা আপনি কী করে বুঝবেন অনুলোম কোনটা, প্রতিলোম কোনটা? সমবে আছে আপনার যে বর্ণে আমি সে বর্ণে, এই মেয়ের বিয়ে একসাথে, এই বর্ণের বিষয় বিয়ে হলে পরে কোনো অসুবিধা নাই। আপনি উচ্চবর্ণে একটা শুদ্ধ এই বিয়ে করলাম সার মেয়ের নিচু বর্ণের মেয়ের সঙ্গে বিয়ে করলেন আপনি, আপনার কায়স্থ আপনার সার মেয়ের সঙ্গে বিয়ে হলো, আপনি এটা ভালো ছেলে পেলে হবে, মেধাতে। আর যদি আপনি ধরুন কায়স্থ, আপনি যদি ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেন তাহলে সর্বনাশ। এই জায়গায় আছে গণ্ডগোল। এটা দামি কথা বলছেন একটু। অ্যাটমিক পাওয়ার বোম একটা দেশকে ধ্বংস করে দেবে, আর একটা প্রতিলোম সন্তান সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। পৃথিবীকে যেরকম লাদেন, এইরকম আধা পৃথিবী প্রায় ধ্বংস করার ক্ষমতা আছে। আমেরিকাকে হামলা করে দেবে। সৃষ্টি করছে ওরাই, আমেরিকাই সৃষ্টি করছে না।
মানুষের জীবনে কোন ভুলগুলো করা উচিত না? কোন ভুলগুলো করা উচিত না? আপনার একটা অভিজ্ঞতা আছে। ঠাকুর একটা বাণী দিয়ে বললেন, কারুর পানে তুই দিস নে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। সেদিন দেখলাম জানিস তো, যে কয়েকবার পানের ঠাকুর পাশে বসেছিল, সব মানুষের অন্তরে। কিন্তু তুমি গাড়ি চালাচ্ছিলে ডাইনামাইট আজকে আমি দেখে শুনে একজনকে চর মারলাম, থাপ্পড় মারলাম, গালাগালি করলাম, এটা ঠিক না, কোনোদিন ঠিক না। এবং আমাকে বিচার বিবেচনা করে তারপরে তাকে কথা বলতে হবে যে তুমি এই কাজটা অন্যায়ভাবে করছো, এটা ঠিক নয়। আর এগুলোকে দেখে আজকাল, না, আপনি বলতে পারেন আপনাকে ধরে দিয়ে পিটাবে, হ্যাঁ, ভালো কথা বললে পরে একদম। রাস্তায় দিবে, জ্ঞান দিয়ে না। আমার সঙ্গে কালকে হয়েছে ঘটনা এরকম, বলতে আপনাকে, আমি মাল নিয়ে নিউ সিনেমা রোড দিয়ে আসবো, সাইকেল নিয়ে আমি আসতে, মাল নিয়ে আসতে, হঠাৎ একটা টোটো ফট করে ব্রেক না ধরে বাস, ও আমি আছে ওই সাইডে আর ওই দিক দিয়ে আসছে, ও সাইড কিন্তু ওইটা, উল্টা আমি সেটাও আছে। আমি আমার ওপর থেকে এবার আসবো, আমি বেল দিছি, ও এত রানিং আসছে চিন্তার অতীত, আমাকে মেরেই দিল, মেরে দিল, সাইকেলে চাকা টাকা ব্যান্ড হয়ে গেল, সামনে চাকা। তাই আমি বললাম, ভাই এটা কী করলি তুই? বলে আমি কী করবো, আমার তো করার কিছু নাই, এত রানিং আমি ব্রেক ধরবো কী করে? আর আমার, হ্যাঁ টাকা না নেই, শুনুন না, তারপর আমার তো ব্রেকটা ইয়ে আছে, লুজ আছে, তাহলে সেটা তুই আগে ঠিক করিস না কেন? ওটা তো ঠিক আছে। তো আগে ঠিক করিস না কেন? আর এত রানিংয়ে কেন আসছে তুই? দেখছিস সামনে সাইকেল, আর তোর সাইড না দিয়ে আমার সাইডে এসে মারলি তুই। ওখানকার 5 জন লোক ছিল, টোটো চালানো, সবাই ধরছে, যার টাকা লাগবে তাকে দিতে হবে, যা সাইকেল ঠিক কর। ওর গাড়িতে ওঠাই নিয়ে সাইকেল দোকানে নিয়ে নামাতে, ও এখন বায়না করছে কি যে হ্যাঁ আপনার সাইকেল আমি ঠিক করে দেবো, 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে দেবো খরচ করে, আমার টোটো ঠিক করে দেবো। আর তোর টোটো কিচ্ছু হয়নি, তোর কিছুই হয়নি, তোর চাকার সঙ্গে লাগছে, আমার সামনের চাকার সঙ্গে আমার লাগছে, আমার চাকা, তোর কিছুই হয়নি। হ্যাঁ হ্যাঁ আমার ঠিক করে দেবো, চল কোথায় তোর গ্যারেজ চল, ও সব চলে গেছে, আমি চলে যাই, আমি এখান থেকে মাদানি বাজার ও নিয়ে গেছে আমাকে। মানে এত দোকান তুই ওখানে মাদানি বাজার নিয়ে গেলে কেন? ঠিক আছে চল, কোনো হবে না, এখানে আমার বাড়ি, কোনো কারণ নেই। তুই ভাবছিস যে আমি বাইরের থেকে আসতে জানতেন? হ্যাঁ, তারপরে ওর কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আসলো, ডাকলো, দেখে তারা বললো আমরা এই ঘটনা, ওর যদি কিছু ক্ষতি হয় আমি 100 বার পূরণ করবো, ক্ষতি বন্ধ করবো, কিন্তু আমার ক্ষতি সেটা ও তো দিতেই হবে। তখন সবাই মিলে ধরছে, হ্যাঁ তোকে দিতেই হবে তাহলে। তারপর আমার ছেলেকে ফোন করলাম, ছেলে বলে তুমি মাদানি বাজার কেন গেলে? আর ও আমাকে নিয়ে এলো, যে আমার গ্যারেজ আছে, টোটোর গ্যারেজ আছে, ওখানে আমি ঠিক করবো। হ্যাঁ, এই পলিসি করে নিয়ে আসলাম। ওনার ডেরারতে নিয়ে গেছে, হ্যাঁ, ওর যেখানে পাওয়া যায়। কিন্তু ওখানে আমার হেভি পাড়া আছে, ওখানে সমস্ত লোক আমার পরিচিত। আমি চল কোথায় যাবি, ওখানে মিষ্টির দোকান, সাইকেলের মেকার আছে, ওনার আমার সঙ্গে ভালো হৃদ্যতা, এবং খুব কাকা কাকা ডাকা আমার সঙ্গে ভালো হৃদ্যতা, এবং সবাই ছুটে আসতে কী হয়েছে কী হয়েছে এই ঘটনা। তখন দেখলো তো মুখ শুন হয়ে গেল, ছেলেকে ফোন লাগাইছি, আমার ছেলে তো পুলিশে আছে। ও কথা শুনি ও তত্ত্বার করি, তখন ওখান থেকে আবার নিচে মানে আমার নামাই দিয়ে আমাকে, দাদু আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ তাছাড়া তুই কেন নিয়ে গেলে আমাকে বলো, টাকা দিলই না। হ্যাঁ, আমাকে টাকা নেয়, আমি ওই জন্যে আপনাকে বাহানা করে নিয়ে গেছে, তাতে ওখানে গেলে আপনি আর টাকাটুকু সাথে পারবেন না। হ্যাঁ, আর না, এর যেটা হয়েছে খরচা সেটা দিতেই হবে। তা যাও, ওকে টাকা নাই, আর কী করবো, তার টাকা না থাকলে আমি কী করে দেবো? বিল হয়েছে 150 টাকা, ও দিল আমাকে 90 টাকা। আচ্ছা, সেটা ওকে এখানে করলেই তো হয়ে যেত, তো আব্দুল চাইনি নিজের মানে কী ধরছিল, এই তো ঘটনা। বুঝলেন, অন্যায় করো সে দিতে যেতে চাই আর কি। মন ভালো রাখতে গেলে কী করেন? নিজের মন
ঠাকুর একটা এই তো একটু আগে। বাণী বললেন এবং ঠাকুরের যে বীজ মন্ত্র আছে, কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ উষার নিশার মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। বাংলা বললে বাংলা বললে বাংলা বলতে মানে ইষ্ট মানে তো মঙ্গল ঈশ্বর, তার যে নির্দেশ সেগুলোকে আমাকে আমার নাম বলি। করতে হবে, আর তার যে বীজ নামগুলো সেটাকে আমাকে অনবরত জপ করতে হবে। এই যে কয়দিন ধরে এই যে এই চলতে ফিরতে জপ হচ্ছে, কিন্তু যখন তখন ডাকে এই করে দৌড়াতে ঠাকুর আমার সঙ্গে আছে মনে হবে। বিরাট পাওয়ার এইটা, এই পাহাড়ে ধরেই চলা। মিটিং মিটিংয়ে যেতে হবে তো, কিন্তু কিছুই নেই। তাল মারা হয়েছে, মানে আবার খুলতে হবে। আপনার জীবনে দেখছেন এমন একজন খুব ভালো আদর্শ লোকের কথা মনে পড়ে? খুব ভালো অমায়িক লোক এই কি পাল্টাবে এখন? আপনার জীবনে? বাস্কেট বল। আদর্শ লোক বলতে কি, আদর্শ মানে কি পূর্ব ধীস ধাতু থেকে আসতে আদর্শ কথা, আমারটা তো কালকে সন্ধ্যা হয়ে গেছে। সাংঘাতিক কিন্তু। ভুলে গেছি। ওর বাড়ির সাইকেল ওগুলো মনে আছে আপনার? মনে আছে কেন? দেখছে মনে হয়। ব্রিজ ধাতু। আদর্শ মানে বহুত সাইকেল, দুইটা সাইকেল, কঠিন ব্যাপার দুইটা কিন্তু। না তিনটা সাইকেল উল্টায় রেখে দিচ্ছে। এটা ঠিক। সাইকেল বন্ধ এই জন্য। আদর্শ চলে না, ক্রাইটেরিয়া আছে, তারা আমার তবুও লাগে না, আপনার কাছে একটা আদর্শ আলাদা মনে কি হয়েছে করে। এরকম? হুম। কি মাথায় বুদ্ধি আছে এখন ওনার? সেরকম একজনা সত্যি বলতে কি আমাদের বাড়ির পাশে ছিল একদিন, তিনি এমনি সব কিছু ভালো এবং তার একমাত্র নিষ্ঠা আছে, তিনি স্কুল মাস্টার ছিলেন। এবং ছাত্রদের খুব ভালোবাসতেন এবং আশপাশে সবাইকে ভালোবাসতো, এবং তার নীতি ছিল কোনো গরিব মানুষ গেলে তাকে ফেরত দিত না, বা কিছু না কিছু দিতে তাকে। আজকে থেকে 3 বুক করে 120 টাকা। না পারলেও মুখে তোর মিষ্টি কথা দিয়ে থাকে করতো, এটাই। ওটাই তো, ওটা দিয়ে তো তারা পয়সা লাগে না। পয়সা লাগে না, কিন্তু আমরা করি কি, সেটা করি না তো, ধূর সেই করি। হ্যাঁ প্রত্যেকটা লোকই তাই করি। হ্যাঁ, খালি বাইরে সেই লোকটাকে দেখলাম, তার সত্যি আদর্শ, আর এবং তার ফ্যামিলিও খুব সবাই সুন্দর এবং ভালো। আসে লোকটা এখন। না, উনি মারা গেছেন, স্কুল মাস্টার ছিলেন। আনন্দের মুহূর্ত কোনটা? বা আনন্দ হন এখনো? আনন্দ মুহূর্ত যাতে যেখানে সৎসঙ্গ একসঙ্গে সবাই মিলে প্রার্থনা, গান বাজনা, বক্তব্য হয়, সেটাই আমার আনন্দ। মনে খোরাক ওর দেয়। মনে খারাপ ওটাই মনে খোরাক। অনেক মনে খারাপ। যেখানে গেলে আনন্দ মেলে, গন্তির মোচন হয় যে তাই। চলো চলো ভাই দেওঘরে যাই, দেওঘরে গেলে প্রভুর দেখা যেন পাই। কত বৃন্দাবন কাশী ধাম, গড়েছ কত তুমি তীর্থস্থান, সবার সেরা যে সৎসঙ্গ ধাম। দেখো পরিবেশটা তো অন্যরকম করছে না? মোটামুটি সব জায়গা যেতে পারিনি, আমার ক্ষমতার মধ্যেই আমি গেছি। মানে ইচ্ছা আছে এখন সেরকম জায়গায় যেতে? হ্যাঁ, ইচ্ছা তো করে। যাইতে পারেন না এখন? এমন একটা জায়গা আছে যে যেখানে তীর্থ করতে ইচ্ছা হয়? ঘটনা হচ্ছে, আপনাকে বলি, গণেশ আর কার্তিক, তারা মা বললো যে কে কত তাড়াতাড়ি আমাকে 7টা ভুবন, 7টা পৃথিবী ঘুরিয়ে আসতে হবে। তো গণেশ করলো কি, মা তো ইঁদুরে পিঠে উঠে মার 4-5 দিয়ে ঘুরলো। মা না বাবা? মা। মা। আর কার্তিক কাছ থেকে ও তো ময়ূর নিয়ে একেবারে সারা পৃথিবী ঘুরতে গেল। ও ঘুরে আসি দেখলো, তার আগেই গণেশের ঘোরা হয়ে গেছে। ভীম একদম বিরাট যোদ্ধা। তাই ভীমের মা বললো কুন্তি,
যে ভীম তুই তো বিশাল বীর, তোর থেকে বড় বীর আছে না, আমার থেকে বড় বীর বলে তুই দেখতে চাস না পরোক্ষ করতে চাস? তো বললাম হ্যাঁ আমি তাকে উপভোগ করতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তখন মা বলে তাহলে এক কাজ কর, রাত 12টার সময় খালি গায়ে এই শ্মশানের ধারে তুই দাঁড়িয়ে থাকবি, দেখবি ঠিক আসবে। ব্যাস ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে কাঁপতে লেগে গেছে। তখন ঘন্টাখানেক পরে যা মাকে বলতে, কই মা তোমার তো বীরটির কেউ আসলো না, বলে তুই কাঁপছিস কেন? বলে ঠান্ডায়। বলে এইটাই তো বড় বীর। আমার মা বলছিল এই গল্প। যে এমন কোনো তীর্থ আছে যেখানে গেছেন আবার যেতে চান? আমি বাইরে যাইনি, সত্যি কথা বলতে আমি সেরকম কোথাও সেরকম যাইনি। তীর্থবর্তীকে আমি দেখি টুকটাক দেওঘর, তারপর আপনার ওখানে নলক্ষ মন্দির, ত্রিকুট পাহাড়, তপবন, বদ্রীনাথ ধাম, তারপর বাসুকীনাথ, এগুলো ঘুরছি। ম্যাসেঞ্জার ওখানে গেছি, তারপর মায়াপুর, নবদ্বীপ, এগুলো মোটামুটি হয়েছে। অন্যদিকে আমি যাইনি, যেটা যাইনি সেটা বললাম না, ফালতু গল্প বলা হবে। আপনার মধ্যে একজন আদর্শ সুন্দরী মহিলা কি গুণ থাকা ভালো? কি আদর্শ সুন্দরী মহিলা বলতে কি বুঝলেন? আদর্শ গুণ বলতে কি আমি বলছি, ঠাকুর একটা বানিয়ে দিয়ে বললেন, মেয়ে তোমার চলা, তোমার বলা পুরুষ জনসাধারণের মনে এমন একটা ভাবে সৃষ্টি করে, তারা অবনত মস্তকে বলে মা আমার, জননী আমার, তবেই তুমি সতী, তবেই তুমি মেয়ে। এই গুণগুলো আছে কোনো মেয়েদের? এক সৎসঙ্গের মধ্যে পাবেন না। আচ্ছা, অনেক বয়স্করা বলে, আপনার মতো যারা বয়স্ক আছে বা একটু বেশি, তারা বলে যে সতী নারীর প্রতি সহজে মরে না। এই কথাটা ভাঙায় বলেন তো। সতী নারীর প্রতি তো মরে না, এটা 100 বার। যেমন রামকৃষ্ণদেব দেহ রাখলেন, দেহ রাখার 2 বছর পর, 2 বছর কেটে গেল, শাঁখা সিঁদুর উনি পরে থাকতেন, মা শারদা। এবং রামকৃষ্ণ ভুলে গেছিলেন যে তুমি হাতের শাঁখা ভাঙবে না, কপালে সিঁদুর মজবে না, লাল পাট শাড়ি পরবে। তারপরে তবু লোকের সঙ্গে থাকতে গেলে নানান লোক নানান কথাবার্তা বলে, হ্যাঁ ঠাকুরের বউ মারা গেছে, এখন শাঁখা সিঁদুর পরে থাকে, এখনও লাল পাট শাড়ি পরে থাকে, হ্যাঁ নানান কথা নানান বলে। হ্যাঁ, তখন উনি আর এইগুলো সহ্য না করতে পারে, নদীর ধারে গেছে, একটা পাথরের পরে শাঁখাটা রাখছে, আর একটা পাথর দিয়ে শাঁখা ভাঙবে। তখনই রামকৃষ্ণ উঠে আসছে নদীর থেকে, উঠে এসে বলছে তুমি আমার সাথে বিশ্বাস করো না, আমি শিগগিরই আসছি, পদ্মার পরে পাবনাতে আসছে, বাংলাদেশ, পাবনা ডিস্ট্রিক্টে। ঠাকুর অনুগতন্য আসলাম। সতী নারী একমাত্র মা শারদা। মা শারদা এই আমাদের এই কলিযুগে আছে। তার ফলে ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেছে, অনেকটা খারাপ হয়েছে, রাখতে পারবো না। কেন? এগুলো ভালো জিনিস আছে না, ভালো থেকে আজকাল আমরা যেটা সত্যি কথা, আজ থেকে 50,000 বছর আগে মনে এসে বলেছিলেন, কলির শেষে নারী হবে ভোগের বস্তু, টাকা হবে উপাস্যক মাত্র, পূজা হবে অনুষ্ঠান মাত্র। আমরা মিলে দেখুন, মানে পূজাটা অনুষ্ঠান জাস্ট, পিছনে দেখেন মদ খাওয়া হচ্ছে, দেখেন আপনি চিন্তা করে। কলিযুগে এখন এই যে কলিযুগ এখন চলতেছে না শুরু হবে? চলতেছে। কলিযুগ কি আধা শেষ হচ্ছে? না, চলছে। একটা যুগ 12 বছর একটা যুগ। আর এই ভোগের বস্তু এটা মোবাইলে বেশিরভাগই দেখা যায়, যার জন্য ছেলেমেয়েরা আরও অল্প বয়সে পাইকে যাচ্ছে, যা লাভ ম্যারেজ করে তাড়াতাড়ি ওরা এটা করে হচ্ছে, এটা বিরাট ক্ষতি করে হচ্ছে। হ্যাঁ, আমরা
ভালোটা তো খুব একটা দেখি না তো, আমরা যেখানে ইন্টারেস্টিং আছে সেটাই খুলে খুলে বের করি। এটা সত্যি কথা, যা আমার ব্যক্তিগত বলবো। না না, এটা সত্যি, এটা হ্যাঁ। ফ্যাক্ট, হ্যাঁ এটা তো ফ্যাক্ট। যেটা আমাদের যখন ছোটো ছিলাম সেই সময় ছিল না, হ্যাঁ। মোবাইল তো সেই সময় ছিল না। না, ছিল ওই টুকটাক ছিল ছোটো মোবাইল। ছোটো মোবাইল পরে আসছে, ছোটো মোবাইল এগুলো স্ক্রিন টাচ তখন ছিল না। হ্যাঁ আর ওই ছোটো মোবাইল সবার কাছে ছিল না, না। যার পয়সা ছিল তাদের কাছে ছিল। ওইটাই, মোবাইল ছিল তো বড় প্রথম বড় মোবাইল, ওটা তো আলাদা ছিল মোবাইল। তখনই ওই তো বার হওয়ার পরে ছোট বার হলো। অ্যান্টেনা ছিল ওই মোবাইল। হ্যাঁ না না, এখনকার দিনে মানুষ সিনেমা দেখতে যায় না কেন? আগে যেরকম দল বেঁধে আমরা সিনেমা দেখতে যেতাম। এখন তো মোবাইলই পাবো না সিনেমা। আমার যে ইন্টারেস্টিং পাবেন হলে, সে হল সেটা মোবাইলে পেয়ে যাচ্ছেন। হলে যাওয়ার দরকার নেই, না এই জন্য এখন আর নতুন আর হিরো নাই। কি দাম নোকিয়া কোম্পানির মোবাইল। তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? ছিল হচ্ছে 1100। আপনার মতে? তবে ফোন ভালো, ওই ছোটো ফোনে সব থেকে কিনতে হবে। সুখী মানুষ একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি বললো পৃথিবীতে কেউ সুখী নাই, এখন জীবজন্তুরা হলো সুখী। কোনো মানুষ সুখী নাই, পাখি পশু এগুলো ওরাই সুখী, ওদের কোনো ঝামেলা নেই।